ওয়েলকাম টু ওয়েবশিপ। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই জার্নিতে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে এলস আর এলস ইফ কী হয়। যেরকম আমরা গত পর্বে দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টে ইফ কী হয়, তো সেরকমই আজকে আমরা তার এক্সটেন্ডেড ভার্সন যেরকম এলস আর এলস ইফ কী হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমরা দেখব এই এলস আর এলস ইফকে কীভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে ব্যবহার করব। তাই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ক্লাসটা, কারণ এখানে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো। পাশাপাশি ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে এই ফ্রি কোর্সটি আপনাদের সাথে সাথে বাকি সবার কাছে পৌঁছে যেতে পারে। কেমন? তো চলুন আজকে আমরা আমাদের জার্নি শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব আমরা হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস। আর আজকে আমাদের ক্লাস হচ্ছে 31, তাই না? তাই এখানটাতে আপনারা লিখে দিন যে ক্লাস 31। আর এর মধ্যে প্রবেশ করলাম আমরা। যাওয়ার পরে এখানে আমরা জাস্ট একটা HTML ফাইল তৈরি করে নিই, যার নাম হচ্ছে index.html। দেখুন index.html বলে একটা ফাইল তৈরি করলাম। বেশ, এবার এখানটাতে style.css বলে একটা ফাইল তৈরি করে নিই। যেরকম মনে করুন এখানটা তৈরি করলাম style.css তৈরি করার দরকার নেই। আমি ফর দ্য মোমেন্ট একটা জেএস বলে ফোল্ডার তৈরি করি। আমি এখানে Ctrl+Shift+N প্রেস করে নিউ ফোল্ডার তৈরি করলাম। এখানটাতে দিয়ে দিলাম জেএস বলে ফোল্ডার। আর এর ভিতরে আপনার থাকবে একটা জেএস এর ফাইল, যার নাম থাকবে custom.js, তাই না? তাই আপনি এখানে লিখে দিন custom.js। এগুলো আমরা সচরাচর সমস্ত ক্লাসে তৈরি করে থাকি, তাই না? তো এবার আমরা দেখুন এখান থেকে index.htmlটাকে ওপেন করে নিই, এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিলাম। আর তারপরে এটাকে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস। আর তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটাকেও এখানে সাথে সাথে ওপেন করে নিই। তো জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে আমি রাইট ক্লিক করলাম, এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিলাম। এবার এখানে আমরা HTML:5 লিখি, HTML:5 ট্যাব প্রেস করলাম। তো দেখুন এখানে পুরোপুরিভাবে চলে আসলো। এখানে আপনি লিখে দিন যে ক্লাস 31। আর আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে লিঙ্ক করিয়ে রাখি, যেরকম script:src, তাই না? src ট্যাব প্রেস করুন, দেখুন এটা তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে লিখবো যে জেএস এর ভিতরে custom.js, তাই না? এগুলো সব আমরা জানি আগে থেকে। এবার আমরা এই custom.js এর মধ্যে গেলাম। এখানটাতে সবার প্রথমে উপরে লিখলাম যে strict, এই কথাটা লিখলাম, এটা সেমিকোলন দিয়ে দিলাম। এবার নিচে এসে এখানে লিখে দিলাম অ্যালার্ট, তারপরে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম হ্যালো। তো চলুন এবার যদি আমরা ফাইলটাকে রান করি, চলুন দেখা যাক যে ফাইলটা ওপেন হয় নাকি, বা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে যেটা কোডটা লিখেছিলাম সেটা রান হয় নাকি। দেখুন এটা রান হয়ে গেছে, তার মানে আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ঠিকঠাকভাবে কাজ করছে, তাই তো? বেশ, তো এবার আমরা দেখব এলস কি হয়। আমরা গত পর্ব দেখেছিলাম যে ইফ কি হয়, তাই না? মনে করুন আমার এখানে একটা ভেরিয়েবল রয়েছে, লেট নেম ইকুয়াল টু, এখানে এটা রয়েছে, তাই না? এটা রয়েছে। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে ইফের মাধ্যমে কি চেক করা হয়, যে ইফের মাধ্যমে চেক করা হয়। দেখুন ইফের এই স্ট্রাকচারটাও কিন্তু আমরা জানতাম যে ইফ লিখে ফার্স্টে এইটা, তারপরে এইটা, আর মাঝখানে থাকে এই যে কন্ডিশনটা, তাই না? তো আমরা এখানে দেখেছিলাম বিভিন্ন রকমের কন্ডিশন, যেরকম নেম যদি ডাবল ইকুয়াল ধরুন এইটা হয়, তাই না? এই যে এইটা হয়, এটা এরকম দেখেছিলাম। তাহলে আপনি এখানটাতে এভাবে লিখতে পারতেন যে অ্যালার্ট, মনে করুন ডাবল কোটেশনের মধ্যে লিখলেন যে হ্যালো, মনে করুন এটা। তো এখানে সেভ করলাম। তো দেখবেন এবার এই হ্যালো লেখাটা প্রিন্ট হবে। আমি যখন এইখানে আসবো রিফ্রেশে প্রেস করবো, দেখুন হ্যালোটা প্রিন্ট হচ্ছে। বাট যেই মুহূর্তে আপনি এর নামটাকে চেঞ্জ করে অন্য একটা কিছু ধরুন দিয়ে দিলেন, তখন কিন্তু আর এটা রান করবে না। দেখুন কারণ কি, কন্ডিশনটা ম্যাচ করছে না, তাই না? বেশ, তো এবার যেরকমভাবে আমরা দেখুন এখানে একটা স্ট্রিং নিয়ে কাজ করেছিলাম, আমরা চাইলে এখানে কিন্তু একটা নাম্বার নিয়েও কাজ করতে পারি। যেরকম আমি এখানে করলাম লেট অ্যামাউন্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, এখানে দিয়ে দিলাম 10, তাই না? তাই আপনি যদি এখানটাতে দেন এভাবে যে ইফ, তারপরে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে দিয়ে দিই যে যদি অ্যামাউন্টটা যদি ডাবল ইকুয়াল 10 হয়, তাহলেই লেখা থাকবে অ্যালার্ট। মনে করুন আমি সব কিছু সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? তো অ্যালার্ট আমি এখানটাতে লিখলাম যে হ্যালো। তাহলে এই মুহূর্তে কি এখন হ্যালোটা প্রিন্ট হওয়ার কথা? হ্যাঁ, অবশ্যই প্রিন্ট হবে। কারণ কি, দেখুন ওইখানে 10 রয়েছে আর কন্ডিশনটা ম্যাচ হয়ে যাচ্ছে, তাই নয় কি? কারণ এগুলো আমরা সব গত পর্বে দেখেছিলাম, তাই না? এখানে অ্যামাউন্টটা ম্যাচ করে গেল, তাই এটা হ্যালোটা প্রিন্ট হলো। এবার যদি এখানে 12 থাকতো বা 21 থাকতো, তাহলে কি হতো? দেখুন তো আমরা সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা রান করছে না। কারণ কি, এইখানে গিয়ে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। আমরা জানি এই ইকুয়ালিটি অপারেটর কি চেক করে, যে এই ভেরিয়েবলের ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটো সমান কিনা। দেখুন এই দুটো কি সমান? না, সমান নয়। এই কারণে এই পুরো এক্সপ্রেশনটা আপনাকে কি রিটার্ন করছে? ফলস। আর ইফ যখন দেখছে যে এখানে ফলস রয়েছে, তখন ও এটার ভিতরেই আর ঢুকছে না, তাই না? তো দেখুন গত পর্বে যখন আমরা ইফ শিখেছিলাম, তখন আমি আপনাদেরকে এই উদাহরণটা দিয়েছিলাম যে যদি তুমি ভালো পরীক্ষা দাও তাহলে তুমি ভালো রেজাল্ট করবে,
জাস্ট এইটুকুনি বলেছিলাম, তাই না? বাট যদি আমি ভালো পরীক্ষাটা না দিতে পারি তাহলে কি হবে সেটা তো আমি আপনাদেরকে বলিনি, তাই না? তো আজকেই সেটা আমরা বলবো, যে আমরা এখানে বললাম যে যদি আমি ভালো পরীক্ষা দিই তাহলে এইটা হবে, আর যদি আমি ভালো পরীক্ষা না দিতে পারি তাহলে কি হবে সেটা কিভাবে বলবো। তো সেটার জন্যই এই ইফের সাথে এলস ব্যবহার করতে হয়, যে যদি এইটা হয় তাহলে এইটা, না হলে কি হবে সেইটা বলার জন্যই আমরা এলস ব্যবহার করি। তো দেখুন এলসটাকে কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক ইফের মতোই স্ট্রাকচারটাকে লক্ষ্য করুন, যে যদি এইটা হয় তাহলে এইটা, না হলে বলার জন্য আমাকে ইফ দিতে হয়, আর ইফটা দেবেন ঠিক এই ইফের যে সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হলো ঠিক তারপরে একটা স্পেস দেবেন, এখানে লিখবেন ELSE এলস, তারপরে আবার একটা স্পেস দেবেন, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করবেন, তারপরে একটা এন্টার প্রেস করবেন, কার্সারটা দেখবেন পুরোপুরিভাবে মাঝখানে চলে এসেছে। তাই দেখুন ইফের ব্লক যদি ট্রু হয় তাহলে এইটা রান করবে, আর ইফের ব্লকটা যদি ফলস হয় তাহলে এইটা রান করবে। বা আপনি যদি বাংলা ভাষায় বলেন তাহলে যদি আমি এই কাজটা করি তাহলে আমি এই ফলটা পাবো, আর যদি না করি তাহলে আমি এই ফলটা পাবো। বা বলতে পারেন যদি আমি এই কাজটা করি তাহলে এই ফল পাবো, না হলে এই ফলটা পাবো, এরকমভাবে। তাই দেখুন আমি এখানটাতে অ্যামাউন্ট ইকুয়াল টু 10 যদি হয় তাহলে এখানে লিখলাম হ্যালো, আর এখানে এলসের জায়গায় লিখলাম এখানে অ্যালার্ট, ধরুন মনে করুন এখানটাতে আমি লিখলাম যে বাই, এটা করলাম, ঠিক আছে? তো দেখুন তো এবার বলুন আপনার কোন অ্যালার্টটা প্রিন্ট হবে বলুন তো, এইখানে এইটা হবে না এইটা হবে? দেখুন জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করবে, জাভাস্ক্রিপ্ট প্রথমত এইখানে আসবে অ্যামাউন্টের মধ্যে 21 সেট করবে, তারপরে দেখবে এখানে একটা ইফ কন্ডিশন আছে, এখানে কি করবে সবার প্রথমে ও এইটাকে ইভ্যালুয়েট করবে বা এটাকে এক্সিকিউট করবে। তো এটাকে ইভ্যালুয়েট করার সময় ও দেখবে যে অ্যামাউন্ট 21 ডাবল ইকুয়াল টু 10, এটা কি ট্রু না ফলস, দেখবেন এটা আপনাকে ফলস রিটার্ন করছে। আর যেই মুহূর্তে এটা ফলস রিটার্ন করবে তখন ইফ কি বলবে যে তুমি যখন ফলস রিটার্ন করেছো তখন তো তুমি এই ব্লকে ঢুকতে পারবে না, তাহলে তুমি আমার এলস ব্লকে চলে যাও, কারণ এলস ব্লক তখনই রান হয় যখন এইখানে রেজাল্টটা ফলস হয়। তাই দেখুন এখানে যেহেতু রেজাল্টটা ফলস হয়ে গেল, সাথে সাথে ও এলস ব্লকে এসে দেখুন এই কোডটা রান করে দেবে বা এই মেসেজটা দেখবেন প্রিন্ট করে দেবে। দেখুন আমি এখানে সেভ করলাম, আমি এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন বাই লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? এখানে ওকে প্রেস করুন। তো দেখেছেন এইভাবে এলস জিনিসটাকে ব্যবহার করা হয়। এলস মানে কিছুই না, আমরা যেরকম কন্ডিশন দিই যে যদি তুমি এইটা করো তাহলে এইটা হবে, আর না হলে কি হবে সেটা বলার জন্য আমরা এলস ব্লকটাকে ব্যবহার করি। তো এলস ব্লকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাই দেখুন এখানটাতে এই জিনিসটা হলো। এবার মনে করুন যদি আমার এরকম থাকতো যে যদি অ্যামাউন্ট গ্রেটার দ্যান 10 হয়, দেখুন আমরা শুধুমাত্র এমন না যেখানে ইকুয়ালি ব্যবহার করতে পারি, আমরা যতগুলো কম্প্যারিজন অপারেটর শিখেছি সেগুলো সব কিন্তু এখানে ব্যবহার করতে পারি। ধরুন আমি এখানে লিখলাম যে অ্যামাউন্ট যদি গ্রেটার দ্যান 10 হয় তাহলে এটা প্রিন্ট করো, নাহলে এটা প্রিন্ট করো। এবার বলুন তো হ্যালো প্রিন্ট হবে না বাই প্রিন্ট হবে? অবশ্যই এটা কিন্তু হ্যালো প্রিন্ট হবে, কারণ কি দেখুন যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু 10 এর থেকে বড়, তাই না? তাই সেই কারণে দেখবেন এখানটাতে কি প্রিন্ট হচ্ছে, হ্যালো। তাই আমি যদি এইখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এখানে হ্যালো প্রিন্টটা হচ্ছে, তাই তো? বেশ। তো দেখুন এইভাবেই আপনার এই ইফ আর এলস স্টেটমেন্টটা কাজ করে। যখনই আপনি কোনো একটা ইফ লিখবেন তার করসপন্ডিং যদি কোনো এলস থাকে তখন তার মানে বোঝায় যে যদি ইফটা ট্রু না হয়, যদি ইফটা ফলস হয় তাহলে এলস ব্লকটা রান করবে। এবার দেখুন আমি যদি এই এলস ব্লকটাকে যদি এখানে না রেখে আমি যদি এখানটাতে শুধুমাত্র অ্যালার্ট এভাবে লিখতাম বাই, তাহলে বলুন তো এই যে অ্যালার্ট বাইটা যে প্রিন্ট হবে এটা কি এই ইফের ট্রু হওয়া বা ফলস হওয়ার উপরে কি আর নির্ভরশীল রইলো? না, রইল না কিন্তু। দেখুন ইফ যদি ট্রু হয় বা ইফ যদি ফলসও হয় এই অ্যালার্টটা কিন্তু রান করবেই করবে, কারণ দেখুন এই অ্যালার্টটা কিন্তু এখন পুরো এই ইফের বাইরে, এই ইফের সঙ্গে কিন্তু ওরা সংযোগ নেই, ও একটা আলাদা স্টেটমেন্ট হিসেবে বাইরে বসে রয়েছে, তাই না? তাই ইফ ট্রু হোক বা ফলস হোক, এই ইফটা যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে এইটা প্রিন্ট হবে না। ইফটা যদি ট্রু হয় তাহলে কি হবে, এটা প্রিন্ট হবে। কিন্তু এই যে বাইটা রয়েছে এটা কিন্তু আপনার এইটা প্রিন্ট হোক বা না হোক, বা এই ইফটা ট্রু হোক বা ফলস হোক, এটা কিন্তু রান করবেই করবে, কারণ জাভাস্ক্রিপ্ট প্রথমে এটাই আসবে, তারপরে এটাই আসবে, যখন দেখবে ও ফলস তারপরে ঠিক ও এখান থেকে আবার পরের লাইনগুলো এক্সিকিউট করা শুরু করবে বা ইভ্যালুয়েট করা শুরু করবে। তারপরে পরের লাইনগুলো দেখতে দেখতে ও যখন এখানে আসবে তখন দেখবে যে এখানে একটা অ্যালার্ট রয়েছে বাই, এটাকে ও বাইটাকে প্রিন্ট করবে, তাই তো? তাই দেখুন আমি যদি এখানে সেভ করি, দেখুন এইখানে যদি আমি রিফ্রেশে প্রেস করি তখন দেখবেন কি আসছে, প্রথমত কি আসছে, হ্যালো। এই হ্যালোটা কেন আসছে, কারণ এই ইফ ব্লকটা আপনার ট্রু হয়ে যাচ্ছে, এই কারণে এটা প্রিন্ট হচ্ছে। এবার এটার পরে আপনার জাভাস্ক্রিপ্ট আবার কোথায় চলে আসবে, আবার এখানে এই লাইনে চলে আসবে। এই লাইনে আসার পরে ও আবার সেই পরের লাইনগুলো এক্সিকিউট করতে করতে যাবে। তাই তারপরে এক্সিকিউট করতে করতে যাওয়ার সময় দেখবে এখানে আরেকটা অ্যালার্ট মেসেজ আছে, দেখবেন বাইটাকেও ও প্রিন্ট করিয়ে দিচ্ছে, তাই না? এখানে ওকেতে প্রেস করুন, দেখুন ও তারপরে আবার বাইটা প্রিন্ট করছে। কিন্তু এই বাইটাকে যদি আপনি চান যে এইটা ইফের উপর নির্ভরশীল হোক, যে যদি এই ইফটা ট্রু হয় তাহলে তো এইটা হবে, আর যদি এটা ট্রু না হয় তাহলেই এই বাইটা প্রিন্ট হবে, তখন আপনি কি করবেন, এখানটাতে জাস্ট দিয়ে দিন এটার পরে যে এলস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তারপরে দেখুন এই আমরা এটাকে কন্ট্রোল এক্স করলাম, এর ভিতরে রেখে দিলাম। এবার বলুন তো এই বাইটা কি সবসময় প্রিন্ট হবে? না, এই বাইটা তখনই প্রিন্ট হবে যদি আপনার এই ইফটা যখন ফলস হবে তখনই কিন্তু এই বাইটা প্রিন্ট হবে, ঠিক আছে? দেখুন আমি এটাকে সেভ করলাম,
এবার আমি এইখানে আসলাম, আগেরটাতে কি দেখতে পারলাম যদি ধরুন ইফটা ট্রু হয় তখনও অ্যালার্টে হ্যালো প্রিন্ট হচ্ছিল, অ্যালার্টে বাই প্রিন্ট হচ্ছিল, আবার ইফটা যদি ফলস হয় তখন শুধুমাত্র বাইটা প্রিন্ট হচ্ছিল। বাট আমি যদি চাই যে না কন্ডিশন ওয়াইজ করে দেবো যে যদি ইফটা ফলস হয় তখনই শুধুমাত্র এটা প্রিন্ট হবে, তার জন্য আমরা কি করব, এই যে বাই অ্যালার্টটা রয়েছে এটাকে আমরা ইফের যে এলসের ব্লক আছে তার মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। দেখুন এবার এটাকে সেভ করলাম, আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন হ্যালো দেখতে পাচ্ছেন, ওকেতে প্রেস করুন, এখন কি বাই দেখতে পাচ্ছেন না? কারণ কি, কারণ দেখুন এই মুহূর্তে এই ইফটা কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। ট্রু হয়ে যাওয়া মানে ও শুধুমাত্র এই ব্লকটাকেই রান করবে, তাই এই ব্লকটাকে রান করে যাওয়ার পরে ও ডাইরেক্টলি কোথায় চলে আসে, পুরো এইখানে চলে আসে। ও কিন্তু আর এলস ব্লকটাকে দেখেই না, কারণ ও এলস ব্লকটাকে কখন দেখবে, যখন এই ইফটা ফলস হবে তখনই শুধুমাত্র। বুঝতে পারছেন? এই জিনিসটা খুব মনোযোগ সহকারে বুঝবেন কিন্তু। দেখুন আমরা এখানে অ্যামাউন্ট 21 লিখেছি, যদি এই ইফটা ট্রু হয় তাহলে এই ব্লক রান করবে, যদি এই ইফটা ফলস হয় তাহলে এই ব্লকটা রান করবে, ঠিক আছে? আর যদি ধরুন এটা ট্রু হয়ে গেল, এই ব্লকটা রান হয়ে গেল, তারপর জাভাস্ক্রিপ্টের পয়েন্টারটা কোথায় চলে যাবে, পুরো একবারে এইখানে, ও তারপরের থেকে বাকি লাইনগুলোকে প্রিন্ট করা শুরু করবে বা এক্সিকিউট করা শুরু করবে। কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো কিছু নেই তাই ও কোনো কিছু করবে না, এখানে গিয়ে পুরো স্টপ হয়ে যাবে, তাই তো? বেশ, এবার যদি ধরুন আমার যদি এইখানটাতে এরকম থাকতো যে অ্যামাউন্ট ডাবল ইকুয়াল টু 10, তাহলে কি এটা ট্রু হতো? না, ট্রু হতো না, তখন এটা কি হয়ে যেত, ফলস হয়ে যেত। আর ফলস হওয়া মানে কোন ব্লকটা রান করতো, এই ব্লকটা, তাই না? এটাকে সেভ করলাম, আমরা এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন কিন্তু বাই মেসেজটা প্রিন্ট হচ্ছে। তাই ধরুন আমি এই যে অ্যামাউন্টটা রয়েছে এটা যদি এখন ইউজারের কাছ থেকে নিই, তাহলে এখানে আমি কি লিখবো 21-এর জায়গাতে, জাস্ট আমি লিখলাম ধরুন প্রম্পট, বা এটাকে আমরা পরে দেখছি, আগে বাকি জিনিসগুলো দেখে নিই। তো দেখুন আশা করি আপনারা ইফ আর এলস ব্লকটা কি হয় এটা আপনারা ভালো করে বুঝতে পারলেন। এবার আমরা দেখব এলস ইফ। দেখুন আমরা যদি চাই যে এই এলসের মধ্যেও আরেকটা এই ইফের মতো কন্ডিশন রাখবো, আমরা চাইলে রাখতে পারি। যে দেখুন যখন জাভাস্ক্রিপ্ট এইখানে আসে তখন তো নয় ইফের জন্য একটা কন্ডিশন পায় যে যদি অ্যামাউন্ট ইকুয়াল টু 10 হয়, কিন্তু দেখুন এলসের মধ্যে কি কোনো কন্ডিশন ও পাচ্ছে না। এলস মানে কি বোঝাচ্ছে, যে যদি তুমি এই জায়গাটা কাজ করতে না পারো বা যদি তুমি এই জায়গাটা ফলস পাও তাহলে তুমি আমার এটা দেখিয়ে দিও বা আমার এই ব্লকটাকে রান করিয়ে দিও। কিন্তু আপনি যদি চান যে এই এলসের ব্লকটাকেও আপনি বলে দেবেন যে তুমি এলসের কাছে আসলে ঠিক আছে, বাট এলসের মধ্যেও আরেকটা কন্ডিশন রয়েছে যেটা তোমাকে ম্যাচ করতে হবে, তাহলেই তুমি এই ব্লকে প্রবেশ করতে পারবে। দেখুন খুব ভালোভাবে বুঝুন, এই মুহূর্তে এলস ব্লকে ঢোকার জন্য এই জাস্ট ইফটাকে কি করতে হয় বলুন তো, বা ইফটাকে কি পেতে হয়? এই এলস ব্লকে ঢোকার জন্য জাস্ট ইফটাকে পেতে হয় ফলস, অর্থাৎ ইফ যদি ফলস পায় তাহলে ও সাথে সাথে আপনার কোডটাকে কি করে, এই এলস ব্লকে পাঠিয়ে দেয় বা এলস ব্লকের কোডটাকে ও এক্সিকিউট করে, তাই না? এবার দেখুন যদি ইফটা ট্রু হয় তখন কি হয়, ভিতরেরটাকে এক্সিকিউট করে। বাট এই যে যেটা বললাম, যেই মুহূর্তে ও ফলস পাবে সেই মুহূর্তে কিন্তু ও এলসে পাঠিয়ে দেয়, ও এলসের মধ্যে থাকা কোডটাকে রান করে। বাট আপনি যদি চান এলসের মধ্যে এসেও যাতে আরেকটা চেকিং হোক, তখন আপনি কি করবেন, তখন আপনি এইখানেও আরেকটা ইফকে রাখতে পারবেন, যে এলস তারপরে স্পেস দিয়ে দিন যে ইফ, তারপরে জাস্ট এই ইফেরই মতো যে এখানে দেখুন এরকম করে দিলাম, ঠিক আছে? এলস ইফ মানে ইফটা আমরা যেভাবে লিখি ঠিক সেভাবে। এলস ইফ আপনি এখানটাতে লিখে দিন যে অ্যামাউন্ট যদি ডাবল ইকুয়াল টু 20 হয়, তাহলে এখানটাতে আমি মনে করলাম এখানে 20 দিয়ে দিলাম, বা এখানটাতে আমি হ্যালোর জায়গায় 10 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখেছেন এবার কি হবে বলুন তো, এইবার জাভাস্ক্রিপ্ট কি করবে এটা তো আপনারা জানেনই। তো জাভাস্ক্রিপ্ট যখন এইখানে আসবে তখন চেক করবে যে অ্যামাউন্টটা 10-এর সমান কিনা, ও কি পাবে, ও ফলস পাবে। তারপরে কোথায় চলে আসবে, এলসে। এবার এলসে গিয়ে দেখবে এখানেও আরেকটা ইফ রয়েছে, তখনও কি করবে, এই ইফের মধ্যে থাকা কন্ডিশনটা আবার চেক করবে যে অ্যামাউন্টটা ডাবল ইকুয়াল টু 20 কিনা। দেখুন ও এখন কি পেলো, অ্যামাউন্ট কি ডাবল ইকুয়াল টু 20, এটাকে ট্রু হবে না ফলস, ফলস পেয়ে গেল। দেখুন এবার ফলস পেয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো এলস দিইনি, তাই ও কি করবে, ও কোনো কিছু না পেয়ে এখানে গিয়ে জাস্ট স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি এখানটাতে এরকম করে দিতে পারি যে এলস 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 অ্যালার্ট, এখানটাতে আমি দিয়ে দিলাম সামথিং, এরকম একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখুন তো কিভাবে আসবে, দেখেছেন আমরা কন্ডিশনটাকে কিভাবে বাড়াচ্ছি ইফ আর এলসিফের মাধ্যমে। যে আমি চাইছি যখনই অ্যামাউন্টটা এখানে আসুক ফার্স্ট অফ অল চেক হোক যে অ্যামাউন্টটা 10-এর সমান কিনা, ঠিক আছে? যদি এটা ট্রু হয় তাহলে তো ভালো, এটা জাস্ট রান করে যাবে। যদি এটা ফলস হয় তাহলে কার কাছে যাবে, এই এলসের কাছে যাবে। এবার যখনই ও এলসের মধ্যে গেল তখন দেখতে পারলো এই এলসের সাথে আবার আরেকটা ইফ রয়েছে, এলস ইফ। তাই ও কি করলো, এই ইফের কন্ডিশনটা ও ম্যাচ করার চেষ্টা করবে যে অ্যামাউন্টটা কি ডাবল ইকুয়াল টু 20, তখন ও কি দেখতে পারবে যে না এটাও ফলস। তাই যখন ও এটা ফলস পেলো তখন ও আবার কোথায় চলে যাবে, পরের এলসের কাছে। তাই দেখুন এই এলসের কাছে গিয়ে তো আর কোনো কন্ডিশন নেই বা আর কোনো ইফ নেই, ও সাথে সাথে কি করবে, ও এটাকে রান করিয়ে দেবে, তাই না? তাই বলুন তো আমরা যে এই কোডটা লিখলাম এখানটাতে কোন জিনিসটা রান হবে, এখানে কি আমাকে অ্যালার্ট 10 দেখাবে, না অ্যালার্ট 20 দেখাবে, না অ্যালার্ট সামথিং দেখাবে, আপনারা বলুন তো। ঠিক
অ্যালার্ট সামথিং দেখাবে। কেন সামথিং দেখাবে? কারণ যখন ইফ এইখানে আসবে তখন বলুন তো রেজাল্টটা কী পাবে? অ্যামাউন্ট ডাবল ইকুয়াল টু 10, এটা কি ট্রু হবে না ফলস? ঠিক, ফলস পাবে। তাই যেই মুহূর্তে ও ফলস পাবে ও কার কাছে চলে যাবে? ও এই এলসের কাছে চলে যাবে। এই এলসের কাছে গিয়ে দেখলো যে এই এলসের সাথে আবার আরেকটা ইফ রয়েছে যেখানে কিনা এই কন্ডিশনটা রয়েছে, তাই ও এই কন্ডিশনটাকেও আবার ইভালুয়েট করার চেষ্টা করবে। তাই তখন কি দেখবে যে এই অ্যামাউন্ট ডাবল ইকুয়াল টু 20, এটা কি ট্রু না ফলস? কি পেয়ে যাবে? ফলস। তাই যখন দেখবে এইটা ফলস হয়ে গেছে তখন এই ইফটা কি করবে? এটাকে এলসের কাছে পাঠিয়ে দেবে। তাই দেখুন এখানে এলসের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই এই এলসের মধ্যে কি কোনো আবার ইফ কন্ডিশন রয়েছে? না, নেই। তাই সাথে সাথে কি করবে? ও এর ভিতরে ঢুকে গিয়ে এই সামথিংটাকে প্রিন্ট করিয়ে দেবে। তার মানে আপনি এখানে সামথিং দেখতে পারবেন, তাই না? চলুন দেখা যাক আমাদের ক্যালকুলেশন যদি ঠিক হয় তাহলে আমরা সামথিং দেখতে পারবো। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনারা সামথিং দেখতে পাচ্ছেন। দেখেছেন? তাহলে কিভাবে এই ইফ স্টেটমেন্টগুলো কাজ করে বুঝতে পারছেন? ঠিক এইভাবে জিনিসগুলো কাজ করে। আর আমাদেরকে এই ইফ কন্ডিশন নিয়েই কাজ করতে হবে। মনে করুন পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট করব, ইউজারের কাছ থেকে কোনো ডেটা নেব, তখন আমাদেরকে প্রতিটা সময় চেক করতে হবে আচ্ছা ইউজারের ডেটাটা কি এইটা, তারপরে এটা যদি না হয় তখন আবার আমাকে চেক করতে হবে যে আচ্ছা তাহলে ইউজারের ডেটাটা কি এইটা। মানে আপনি বলতে পারেন ইফ এলস বা এলস ইফকে অনেকটা এইরকমভাবে বিচার করতে পারেন যে যদি তুমি এই কাজটা পারো তাহলে তুমি এই ফলাফল পাবে, যদি তুমি এই কাজটা না পারো, যদি তুমি এই কাজটা পারো তাহলে তুমি এই ফলাফল পাবে। অর্থাৎ তুমি যদি এইটা না পারো তাহলে কি তুমি এইটা পারো, আর যদি এইটা না পারো তাহলে কি এইটা পারো। এরকমভাবে যদি ও দেখে যে কোনোটাই ও পারছে না তখন কোথায় চলে আসবে? এলসে চলে আসবে। আপনি জিনিসটাকে এইভাবে বিচার করতে পারেন যে তুমি কি এইটা পারো, যে বললেন যে না, তখন আবার পরেরটা চলে আসলো যে আচ্ছা তুমি কি এইটা পারো, তখন আপনি অ্যান্সার আসলো না। তখন একবারে যখন কোনো কিছুই যখন পারে না তখন কি আসলো যে ঠিক আছে তুমি যখন কোনো কিছুই পারো না তাহলে তুমি এইটা করো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আপনারা বুঝে নিতে পারেন বা ভাবতে পারেন একটা এলসিফকে। তো দেখুন আমরা এখানে একটা কোশ্চেন আসে যে এই এলসিফ কতবার লিখতে পারি? আপনি অসংখ্য টাইম লিখতে পারেন। যেরকম আপনি যদি এবার এখানটাতে এরকম লেখেন যে এলস ইফ, আপনি আবার এখানে একটা কন্ডিশন দিলেন যে যদি এই অ্যামাউন্ট ডাবল ইকুয়াল টু 21 হয় তাহলে আপনি এখানে দেখাতে চাইছেন 21। আর ঠিক তারপরেও আপনি একটা সর্বশেষ একটা এলস রেখে দিতে পারেন, চাইলে নাও পারেন, কিন্তু সবসময় এই লাস্টের দিকে একটা এলস রাখাটা দরকার। কারণ এটা আপনারা যখন প্রজেক্ট করবেন বা কোনো একটা কিছু করবেন তখনই বুঝতে পারবেন যে যখন আমার কোনো কিছুই হলো না আমাকে তো একটা জিনিস রাখতে হবে যে যদি কেউ এইটাও না হয়, এটাও না হয়, এটাও না হয়, তাহলে কিছু একটা শেষে থাকুক। তাই ওই কিছু একটা শেষে থাকুক মানেই আপনাকে সেটা কার মধ্যে রাখতে হবে? এলসের মধ্যে। তাই দেখুন আমি এবার এখানে রেখে দিলাম এলসের মধ্যে যে সামথিং। এইবার এখানে আমি এই সামথিং কথাটাকে জাস্ট এখানটাতে রেখে দিলাম। ঠিক আছে, এটাকে জাস্ট সেভ করলাম, এইখানে আসলাম। এবার আপনারা বলুন তো যে এবার কোনটা রান হবে? এটা রান হবে না এটা রান হবে না এটা রান হবে না এটা রান হবে? কোনটা রান হবে? আপনারা নিজে হিসাব করুন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যামাউন্ট ডাবল ইকুয়াল টু 10 এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে চলে আসবে, এখানে আসার পরে দেখতে পারবে যে এলসের সাথে আরেকটা ইফ রয়েছে, ও আবার এটাকে রান করবে, করার পরে দেখবে এটাও ফলস, তখন ইফটা আবার এই এলসের কাছে পাঠিয়ে দেবে। দেখবে আবার এখানে একটা ইফ রয়েছে, তখন দেখবে অ্যামাউন্ট ডাবল ইকুয়াল টু 20, এটা কি ম্যাচ করে? ও দেখলো যে হ্যাঁ এটা তো ট্রু হয়ে যাচ্ছে, তখন ও কী করবে? সাথে সাথে এইটাকে প্রিন্ট করিয়ে দেবে। তখন কিন্তু ও আর এই এলসের মধ্যে যাবে না। এলসের মধ্যে কখন যেত? যদি ও এখানটাতে ফলস পেতো, বাট যেহেতু ও এখানটাতে ট্রু পেয়ে গেছে তাই ও এটাকে রান করবে। রান করার সাথে সাথে পয়েন্টারটাকে বা জাভাস্ক্রিপ্ট আবার কোথায় চলে যাবে? পুরোপুরি এইখানে চলে যাবে। ঠিক আছে, তাই দেখুন এইভাবেই পুরো জিনিসটা কাজ করে। তো এই মুহূর্তে দেখবেন আমরা অ্যালার্টের মধ্যে কত দেখতে পারবো? 21, তাই না? এটাকে সেভ করলাম, আমরা এইখানে আসলাম, এবার রিফ্রেশে প্রেস করুন, দেখুন আমরা 21 দেখতে পাচ্ছি, তাই না? তো এইভাবেই পুরো জিনিসটা বা পুরো ইফ কন্ডিশনগুলো কাজ করে। কেমন? তো চলুন এবার আমরা এখানে একটা এক্সাম্পল দিই। যেরকম মনে করুন এখানটাতে রয়েছে যে মান্থ নেম বলে একটা ভেরিয়েবল রয়েছে, আর এটা আপনি ইউজারের কাছ থেকে নিতে চাইছেন। তো ইউজারের মধ্যে আমরা জানি যে এই মুহূর্তে ইউজারের কাছ থেকে ডেটা নেওয়ার জন্য আমরা জানি যে প্রম্পট আমরা ইউজ করি, তাই না? তাই এখানে প্রম্পট, তো এখানটাতে আপনি জাস্ট লিখে দিলেন ডাবল কোটেশনের মধ্যে এন্টার মান্থ নেম। ঠিক আছে, এন্টার মান্থ নেম, আর এখানটাতে আপনি দিয়ে দিন যে 3 ক্যারেক্টার এখানে জাস্ট, বা ঠিক আছে আপনি মনে করুন আমরা 3 ক্যারেক্টারেরই মান্থ নেমটা দেবো, এন্টার মান্থ নেম, এখানে একটা কোলন দিয়ে দিন, এখানে একটা স্পেস থাকলো। তো এবার ধরুন আমরা এখানে একটা কন্ডিশন রাখতে চাইছি। মনে করুন ইউজার যেটা দেবে সেটা 3 ডিজিটের একটা মান্থ নেম দেবে, যেরকম হচ্ছে এই যে জানুয়ারি এভাবে দিল, সরি এই যে জ্যান, বা এই যে ধরুন এফইবি দিল, এইভাবে ধরুন জিনিসটা দিল। ঠিক আছে, তাই যদি আমরা সেইভাবে জিনিসটা করতে চাই তাহলে এখানটাতে ধরুন ও যদি জ্যান দেয় তাহলে আমাকে ইয়েতে দেখাবে জানুয়ারি। ধরুন ও জ্যান দিল JAN, তাই আমাকে অ্যালার্টে কি দেখাবে? জানুয়ারি দেখাবে, এভাবে দেখাবে। ঠিক আছে, তাই এই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন দেখুন। তাহলে দেখুন
এইখানে যখনই এরকম ধরনের কোশ্চেন আসবে, দেখুন আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনাকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে কি না। দেখুন আপনাকে ধরুন আমি এই টাস্কটা দিলাম যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নাও, যেখানে ইউজার মান্থের 3খানা লেটার দেবে, যেরকম ধরুন জানুয়ারি, জ্যান দিল, ফেব্রুয়ারির এফইবি দিল। তাই যেই মুহূর্তে যখন ইউজার এইটা দেবে তখন ওকে ফুল জানুয়ারি এই লেখাটা দেখাবে, ঠিক আছে। মানে আপনার কাছে কোশ্চেনটাই এভাবে আসছে যে যদি ইউজার জানুয়ারির 3টে লেটার দেয় তাহলে ওকে ফুল জানুয়ারির লেখাটা দেখাবে। তাহলে দেখুন এইখানেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার কথার মধ্যেই এই যদি কথাটা রয়েছে, যে যদি ইউজার এটা দেয় তাহলে এইটা হবে। তখনই আপনি ভাববেন যে আপনাকে ইফ এলস ব্যবহার করতে হবে, যে ইউজার যদি এটা দেয় তাহলে এটা করব, না হলে এটা করব, না হলে এটা করব, তাই না। এবার আমি কি এরকম করতে পারি, দেখুন তো, যে ইফ, মনে করুন আমি এটা দিলাম যে যদি ইউজার, যে ইফ, এবার আমরা জানি মান্থ নেমটা কার মধ্যে রয়েছে, এখানে রয়েছে, যে ইফ মান্থ নেম ডাবল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে দিলাম জ্যান। আমরা জানি না যে মান্থ নেমের মধ্যে কি রয়েছে, তাই না, কারণ মান্থ নেমের মধ্যে ইউজার যেটা দেবে সেটা রয়েছে। এবার ইউজার যদি জানুয়ারি দেয় তাহলে ও এই ইফ ব্লকের মধ্যে ঢুকবে, তাই তো। আর এই ইফ ব্লকের মধ্যে ঢোকার পরে আমি কি করতে চাইছি, এখানে অ্যালার্টের মধ্যে লিখতে চাইছি যে জানুয়ারি, এটা লিখলাম। এইবার আমি যদি এখানটাতে এলস দিয়ে দিই, তো দেখুন এবার যদি আমি জাস্ট এটার মধ্যে জাস্ট এলসের মধ্যে আমি লিখে দিই অ্যালার্ট, মনে করুন ডাবল কোটেশনের মধ্যে ফেব্রুয়ারি, তো যদি এটা দিয়ে দিই তাহলে কী হবে বলুন তো, যদি কেউ এই মান্থ নেমের মধ্যে অর্থাৎ এই প্রম্পটের মধ্যে কেউ যদি JAN লেখে তাহলে তো না জানুয়ারি হবে, আর যদি কেউ ফেব দেয় তাহলেও যেরকম ফেব্রুয়ারি হবে, যদি কেউ মার্চ দেয় তাহলেও ফেব্রুয়ারি হবে, যদি কেউ এপ্রিল দেয় তাহলে ফেব্রুয়ারি হবে, তাই না। জিনিসটা এরকম হয়ে গেল তো, কারণ দেখুন যদিও জ্যান দেয় তাহলে নয় এটাই ঢুকলো, এবার বাদবাকি সমস্ত ক্ষেত্রে তো এটা ফলস হয়ে যাবে, তাই না। তাই সেই সময়গুলোতে শুধুমাত্র দেখবেন এলসেরটাই প্রিন্ট হচ্ছে। তাই যখন আমি এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি যদি এখানটাতে JAN এটা যদি দেন তাহলে দেখবেন এটা দেখুন জানুয়ারি দিচ্ছে। আবার যখন রিফ্রেশে প্রেস করবেন এখানে FEB দিয়ে দেখুন তো, দেখুন ফেব্রুয়ারি দিচ্ছে, বেশ। এবার তার পরেরগুলো MAR দেখুন তখনও ফেব্রুয়ারি দিচ্ছে, বাট এটা কি ঠিকঠাক হচ্ছে না, এটা একদম ঠিকঠাক হয়নি। তাই এই কারণে দেখবেন আমাকে এখানে কি করতে হবে, আমাকে এইখানে দিতে হবে এলস ইফ, তাই না। এখানে এলস ইফ দিলাম, আচ্ছা আমি কন্ট্রোল জেড করি, এটা থাকুক, এলস ইফ। আবার এখানে লিখতে হবে যে যদি মান্থ নেম, আমরা জাস্ট উপরে একটা কপি করে নিয়ে চলে আসি, আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, যদি মান্থ নেমটা হয় FEB তাহলে কি হবে এখানটাতে ফেব্রুয়ারি। আবার এখানে ধরুন এলস দিলাম, এবার আমরা শুধুমাত্র যদি এলস দিয়ে রেখে দিই তাহলে জানুয়ারির সময় জানুয়ারি দেখাবে, ফেব্রুয়ারির সময় ফেব্রুয়ারি দেখাবে। এবার মার্চ, এপ্রিল, মে, জুন সবগুলোর ক্ষেত্রেই কিন্তু তাহলে শুধুমাত্র এলসেরটা দেখাবে। কিন্তু আমি যদি সেটা না চাই, আমি যদি চাই যে না সবগুলোর জন্য চেক হবে, তাহলে এখানটাতে আপনি আবার আগেরটার মতো করে দিন, এখানে কন্ট্রোল V করে দিলাম, যদি মান্থ নেম হয় MAR তাহলে এইখানে দেখাবে কি অ্যালার্ট, ডাবল কোটেশনের মধ্যে লেখা থাকবে, ধরুন মার্চ লেখাটা থাকলো, ঠিক আছে, এই লেখাটা থাকলো। এবার পরবর্তীগুলো আমি আর করলাম না, আপনারা সব করে নেবেন। এবার সবগুলো করার পরে মানে এখানে এলসিফ এই চললো পুরোপুরিভাবে ডিসেম্বর পর্যন্ত। তো তারপরে যখন কোনো কিছু না হবে তখন যদি ও অন্য কিছু দিয়ে থাকে, যেরকম দেখুন ওর কাছে যখন আপনি ইনপুট চাইছেন যে এন্টার মান্থ নেম, তা আবার 3খানা ডিজিটের ওকে মান্থ নেম দিতে হবে বা 3খানা ক্যারেক্টারের মান্থ নেম দিতে হবে। এবার ও যদি ওইগুলো ছাড়া যদি বাকি অন্য কিছু দেয়, মনে করুন ওটার জায়গায় দিয়ে থাকলো এটা, এই যে ধরুন এটা দিল, তখন তো এটা ভুল, তাই না। এবার যদি ধরুন ও RAJ দিয়ে দেয় 3খানা লেটারের, তখন এটাও ফলস হয়ে যাবে, এটাও ফলস হয়ে যাবে, বাকি সব কটা মান্থ নেমের জন্য আপনি যে এলসিপে চেকিংটা করেছেন সেগুলো সব ফলস হবে। এবার সবগুলো ফলস হওয়ার পরে আপনাকে তো একটা শেষ পর্যায়ে যেতে হবে, তাই না, বা একটা এন্ডের জায়গাতে আসতে হবে। সেই এন্ডের জায়গাটাই হচ্ছে এলস, অর্থাৎ এটাও যদি ট্রু না হয়, এগুলোও যদি ট্রু না হয়, অর্থাৎ এগুলো যদি সবগুলো যদি ফলস হয়, তাহলে সবার লাস্টে কে কাজ করবে, এই এলস। অর্থাৎ তারপরে এলসের মধ্যে আপনি অ্যালার্টের মাধ্যমে রেখে দিন, অ্যালার্টের মধ্যে যে ইনভ্যালিড মান্থ নেম, জাস্ট এই কথাটা লিখে দিন, ঠিক আছে, বেশ। তো এবার এটাকে সেভ করলাম। দেখুন আমি যদি এটাকে এবার রান করি, এখানে গিয়ে জাস্ট রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আমি যদি MAR দিই তাহলে আমাকে মার্চ দিচ্ছে, ঠিক আছে। দেখুন তো আমরা লাস্ট কতটুকু করেছিলাম, আমরা জাস্ট মার্চের জন্যই করেছিলাম, তাই না। তাই আমি যদি এখন এপ্রিল দিই অর্থাৎ APR দিই তাহলেও কিন্তু আমাকে এখন ইনভ্যালিড মান্থ নেম দেখাবে, কারণ কি, কারণ আমরা সেই চেকিংগুলো করিনি। বাট মনে করুন কোনো একটা কারণে আপনি এখানটাতে মান্থ নেম দিতে গিয়ে আপনি অন্য একটা নাম দিয়ে দিলেন, জাস্ট একটা র্যান্ডম নাম দিয়ে দিলেন, তখন দেখবেন আপনাকে ওই এলসের জায়গাতে নিয়ে চলে যাবে, ইনভ্যালিড মান্থ নেম এই লেখাটা দেখাবে, তাই না। তাই এইভাবে সমস্ত জিনিসগুলো চেক হয় কিন্তু, হ্যাঁ। তাই এবার আমরা আরেকটা জিনিস যা ছোট্ট করে দেখে নিই, যে এখানটাতে ধরুন এখানে লিখলেন যে ইয়ার, ঠিক আছে, ইয়ারটাকে লিখলেন, বা এখানটাতে মনে করুন এখানে ইয়ার না, এখানে অ্যামাউন্ট লিখলেন, আর এটাকে জাস্ট ইউজারের কাছ থেকে দিচ্ছেন, আর এটাকে জাস্ট ইউজারের কাছ থেকে নিচ্ছেন যে এন্টার অ্যামাউন্ট, এই কথাটা লিখলেন, ঠিক আছে। সরি, ইনসার্টটা প্রেস হয়ে গেছে,
জাস্ট এন্টার অ্যামাউন্ট হবে। এবার আপনি এখানে চেক করতে চাইছেন যে যদি অ্যামাউন্টটা, দেখুন এটা ইফ হবে কি না হবে সেটা আপনি বুঝতে পারবেন। এবার আমি আপনার কাছ থেকে চাইছি যে যদি অ্যামাউন্টটা 100-র বেশি হয় তাহলে এই মেসেজটা দেখান, যদি অ্যামাউন্টটা 100-র কম হয় তাহলে এই মেসেজটা দেখান, আর আদারওয়াইজ যদি অ্যামাউন্টটা 100-র ইকুয়াল হয় তাহলে এই মেসেজটা দেখান। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে সবার ফার্স্টে আপনার চেকিংটা হচ্ছে যদি অ্যামাউন্টটা গ্রেটার দেন 100 হয় তাহলে আপনি একটা মেসেজ দেখাতে চাইছেন, তাই তো? যে মনে করুন অ্যালার্ট, আপনি এখানটাতে লিখে দিলেন ডাবল কোটেশনের মধ্যে যে অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 100, এই কথাটা দিতে চাইছেন। এবার আপনি চাইছেন যে যদি অ্যামাউন্টটা 100-র কম হয় তাহলে এই মেসেজটা দেখাও। তাহলে দেখুন এই যে আপনি চেকিংটা করছেন এটা কিন্তু সবগুলো কার উপর হচ্ছে? এই অ্যামাউন্টের উপরে হচ্ছে, তাই না? তাই আপনি এখানে এলসি ব্যবহার করতেই পারেন কিন্তু, ঠিক আছে? তাই দেখুন এখানটাতে আমি চাইছি যে যদি অ্যামাউন্টটা 100-র বেশি হয় তাহলে এটা দেখাবে, যদি অ্যামাউন্টটা 100-র কম হয় তাহলে এটা দেখাবে, আর যদি এই দুটোই না হয় তাহলে এটা দেখাবে। এবার যদি দুটোই না হয় তাহলে এটা দেখাবে, তার জন্য আমাকে এলস ব্যবহার করতে হবে, তাই তো? তাহলে দেখুন এখানে ইফ যদি অ্যামাউন্টটা 100-র বেশি হয় তাহলে এটা দেখাও, এখানটাতে এলস, যদি আমি শুধুমাত্র এখন এলস দিয়ে দিই তাহলে কি কাজ করবে না? আপনি এখানে কি চাইছেন যে যদি অ্যামাউন্টটা 100-র কম হয় তাহলে এইটা দেখাও, তাই আমাকে এখানে লিখতে হবে এলস ইফ, তাই তো? বেশ, দেখুন আমি আবার এখান থেকে লিখছি যে যদি অ্যামাউন্টটা 100-র বেশি হয় তাহলে এটা দেখাও, এলস ইফ যদি অ্যামাউন্টটা 100-র কম হয়, এখানটাতে জাস্ট কপি করলাম এখানে নিয়ে গেলাম, যদি অ্যামাউন্টটা 100-র কম হয় তাহলে তুমি এই মেসেজটাকে দেখাও, যে এখানে জাস্ট আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ হবে, পেস্ট করে দিলাম অ্যামাউন্ট ইজ লেস দেন 100, আর সবার শেষে আমি এলস দিয়ে দিলাম, অর্থাৎ যদি উপরেরটাও না হয়, অর্থাৎ যদি গ্রেটার দেনও না হয় লেস দেনও না হয় তাহলে কি হবে? বাকি কি পড়ে থাকলো? ইকুয়াল। তার মানেই হচ্ছে যে অ্যামাউন্টটা ও দিয়েছে সেই অ্যামাউন্টটা হচ্ছে 100-র ইকুয়াল। তাই আপনি এখানটাতে জাস্ট দিয়ে দিন যে অ্যামাউন্ট ইজ, জাস্ট এখানটাতে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে? তাই আপনি চাইলে এইরকমও করতে পারেন বা আপনি চাইলে এখানটাতে এইভাবেও করতে পারতেন যে এলস ইফ যদি অ্যামাউন্টটা কি হবে বলুন তো, যে অ্যামাউন্টটা 100-র সমান কিনা সেটা চেক করার জন্য আমাকে কি লিখতে হবে? ডাবল ইকুয়াল, তাই না? তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু এটা হবে। তাই এটা চাইলে আপনি করতেও পারেন, বাট যেহেতু আমরা জানি যে যদি অ্যামাউন্টটা গ্রেটার দেন এটাও যদি না হয়, যদি লেস দেন 100 না হয়, তার মানে নিশ্চয়ই অ্যামাউন্টটা 100-র সমান হবে, তাই না? তাই এই কারণে এখানে এলস ইফ লেখাও যা না লেখাও তা, এই কারণে আমরা এটাকে এলসের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? তাই দেখুন এমন নয় যে আমরা এই ইফের মধ্যে শুধুমাত্র ইকুয়ালিটি অপারেটরই ব্যবহার করতে পারি, আমরা এখানে যতগুলো কম্প্যারিজন অপারেটর শিখেছি সেগুলো সব কিছু কিন্তু ব্যবহার করতে পারি। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল, আইডেন্টিক্যাল বা এক্স্যাক্ট ইকুয়াল, নট এক্স্যাক্ট ইকুয়াল, সব কিছু ব্যবহার করতে পারি আমরা এখানে, হ্যাঁ? তাই এটাকে আমরা এখন সেভ করলাম। দেখুন তো এবার এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, যদি ধরুন এটাকে দিই 45 তাহলে কোন কন্ডিশনটা রান হবে বলুন তো? এখানে ঠিক এই যে অ্যামাউন্ট ইজ লেস দেন 100 এটা আপনি দেখতে পারবেন, তাই তো? দেখুন আমি এখানে গেলাম, এন্টার প্রেস করলাম বা ওকেতে প্রেস করলাম, অ্যামাউন্ট ইজ লেস দেন 100। এবার আবার এটাকে রান করি, এখানে যাওয়ার পর এটাকে আবার রান করলাম, ধরুন মনে করুন এখানে 200 দিলাম, তাহলে কোনটা হবে? গ্রেটার দেন 100 হবে না? ঠিক। এবার মনে করুন গ্রেটার দেনও হলো না, লেস দেনও হলো না, যদি আমি 100 দিই তখন কি হবে? তখন দেখুন ও চেক করবে যে এখানে অ্যামাউন্টের জায়গায় কত বসে যাবে? 100 গ্রেটার দেন 100 এটা কি দেবে? ফলস। তারপরে এখানে আসার পরে দেখবে 100 লেস দেন 100 এটা কি দেবে? ফলস। তারপরে দুটোই যখন ফলস মানে ও কার কাছে চলে আসবে? এলসের কাছে। এলসের কাছে তো আর কোনো কন্ডিশন নেই, তাই ও কি করবে? তাই একবারও এলসের ভিতরে যেটা রয়েছে সেটাকে এক্সিকিউট করে দেবে। আর কি লেখা দেখাবে? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 100, তাই না? আমি এখানে যে গেলাম, এন্টার প্রেস করলাম বা ওকেতে প্রেস করলাম, দেখুন অ্যামাউন্ট ইজ ইকুয়াল 100। তো আশা করি আজকে আপনারা এই ইফ আর এলস ইফ বা এলস জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার মনে হয় যে অ্যামাউন্টের মধ্যে শুধুমাত্র একটাই চেকিং হবে তখন শুধুমাত্র ইফ আর এলস এটা দিলেই হবে, বাট যদি আপনার মনে হয় যে ভেরিয়েবলটার উপর দিয়ে আপনি চেকিং করছেন সেটার আপনার অনেকগুলো চেকিং হবে তখন আপনাকে এরকমভাবে এলস ইফ করে ব্যবহার করে যেতে হবে। যেরকম দেখুন আমরা আগেরটায় দেখলাম যখন আমরা মান্থ নেম নিয়ে চেকিং করছি, আমাদের ওই মান্থ নেম বলে ভেরিয়েবলটার উপরেই আমাদের অনেক রকমের চেকিং করতে হচ্ছে, তাই না? যে মান্থ নেম যদি জেন হয়, মান্থ নেম যদি ফেভ হয়, মান্থ নেম যদি মার্চ হয়, তাহলে সেগুলোর জন্য দেখুন এলস ইফ। বাট আপনাকে যদি এটা বলা হতো যে যদি মান্থ নেম জেন হয় তাহলে এটা করো, আদারওয়াইজ এটা করো, তখন কি আপনার কাছে দেখুন একটাই কন্ডিশন লাগছে, তাই না? যে যদি মান্থ নেমটা জান হয় তাহলে আমি এইটা করব। এবার আদারওয়াইজ বলতে কি বোঝায়? ওখানে শুধুমাত্র আমার একটা এলস দিলেই কিন্তু কাজ চলে যায়, তাই না? এবার আপনাকে যদি এখানে এইটা বলা হতো যে যদি অ্যামাউন্টটা 100-র বেশি হয় তাহলে এটা করো, না হলে এইটা করো, তখন আপনার শুধুমাত্র কি লাগতো? ইফ আর এলস এটা দিয়েই হয়ে যেত। বাট আপনাকে যদি বলা হয় যদি অ্যামাউন্টটা 100-র বেশি হয় তাহলে এইটা করো, যদি অ্যামাউন্টটা 100-র কম হয় তাহলে এইটা করো, না হলে এইটা করো,
তাহলে দেখুন এই অ্যামাউন্টের ওপরেই কিন্তু আপনাকে সবসময় চেকিংগুলো করতে হচ্ছে, তাই না? এই একটা ভেরিয়েবলের উপরেই ধরুন সমস্ত চেকিংগুলো করতে হচ্ছে। তাই সেই সময় আপনাকে ইফ এলস ইফ করে করে লাস্টেরটাই একবারে এলস দিতে হবে। আর যদি শুধুমাত্র আপনার একটা কন্ডিশন থাকে তাহলে একটা ইফ একটা এলস, যদি আপনার মাল্টিপল কন্ডিশনের প্রয়োজন হয় তখন ইফ এলস ইফ তারপরে এলস, ঠিক আছে? আর এরকম এলস ইফের চেন আপনি অনেকগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আশা করি আপনারা এই ইফ আর এলস ইফটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। খুব ভালো করে আজকের ক্লাসটা প্র্যাকটিস করে যাবেন, প্লাস আমি যত রকমের এক্সাম্পলগুলো দেখালাম সেগুলো তো করবেনই, প্লাস নিজে থেকে বিভিন্ন রকমের জিনিসগুলো করবেন। যেরকম আপনারা মনে করুন এখানে মার্কস নিলেন, যে আপনাদের টোটাল মার্কস কত, তো মার্কসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে সেট করে নিলেন। তারপর এখানে সেভাবে করলেন যে যদি আপনার মার্কসটা ধরুন 500-এর বেশি হয় তাহলে আপনি দিতে চাইছেন গ্রেড এ, এই লেখাটা দেখাতে চাইছেন। যদি আপনার মার্কসটা 500-এর কম হয় তাহলে আপনি দিতে চাইছেন গ্রেড বি, ঠিক আছে? তাই যদি আপনার মার্কসটা ইকুয়াল টু 500 হয় তাহলে আপনি এখানে দিয়ে দেবেন গুড, এরকম একটা কিছু একটা করবেন। এটা নিজে থেকে করবেন, ঠিক আছে? আগে সবার প্রথমে যে জিনিসগুলো আমি দেখালাম সেগুলো প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা নিজে থেকে ওই মার্কসের কাজটা করবেন, ঠিক আছে? পরবর্তীকালে আমরা এই যে গ্রেড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা দেখব। যখন আপনারা লজিক্যাল অপারেটর শিখবেন বা আমি আপনাদেরকে লজিক্যাল অপারেটর শেখাবো তখন ওই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা রেঞ্জ সেট করতে পারি, যেরকম যদি মার্কসটা 100 থেকে 200-র মধ্যে হয় তাহলে কি করব, তো এগুলোর জন্য আমরা লজিক্যাল অপারেটর শিখবো, সেটা আরও বেশি ইন্টারেস্টিং। তো আশা করি আজকের এই ইফ এলস বা এলস ইফের ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে। খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।